নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সেরা 10। রাম মন্দির থেকে মোদি গ্যারান্টি, দেশ জুড়ে বিজেপির ফলাফল অসন্তোষজনক। 240-এই থেমে গিয়েছে কাঁটা। তাই এনডিএ জোটের ভরসাতেই তৃতীয়বার সরকার গড়তে যাচ্ছে বিজেপি। ফলে মোদির মুখে শুধুই এনডিএ। ফল ভালো না হলেও সংসদের সেন্ট্রাল হল থেকে ইন্ডিয়া জোটকে তোপ দাগতে ছাড়েননি নরেন্দ্র মোদি। 400 পারের স্বপ্ন চুরমার, একক সংখ্যাগরিষ্ঠতাও পায়নি বিজেপি। শরিকদের ভরসায় সরকার গঠন করতে হচ্ছে। তাই সংসদের সেন্ট্রাল হলে দাঁড়িয়ে শুরু থেকে শেষ পর্যন্ত মোদির মুখে শক্তিশালী এনডিএর জোট বার্তা। যদিও গত 5 বছরে অথবা ভোট প্রচারে মোদির মুখে শোনা যায়নি এনডিএর নাম। এদিন সংসদে উপস্থিত ছিলেন সব শরিক দলের নেতারাই। এনডিএর নেতা মোদি, শরিকদের প্রশংসায় পঞ্চমুখ মোদি। শুক্রবার এনডিএর নেতা হিসেবে উঠে আসে মোদির নাম। বিজেপির শক্তি হ্রাস পেতেই মোদির মুখে শোনা গেল অটল বিহারী বাজপেয়ী, বালাসাহেব ঠাকরেদের নামও। লোকসভা ভোটে বিজেপি নেমেছিল মোদি গ্যারান্টি স্লোগান নিয়ে, কিন্তু তাতে লাভ হয়নি। তাই তৃতীয়বার এনডিএর নেতা নির্বাচিত হয়ে মোদির মুখে জোট বন্দনা। তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার আগেই মোদির বক্তব্য বুঝিয়ে দিয়েছে তার সরকারে কারো মতামতকে উপেক্ষা করবে না। এই মুহূর্তে রাষ্ট্রপতির ভবনে রয়েছেন নরেন্দ্র মোদি, সরাসরি নজর রাখবো সেদিকে। देश आगे बढ़ा है। समाज के हर क्षेत्र में परिवर्तन साफ साफ नजर आ रहा है। 25 करोड़ लोगों का गरीबी से बाहर आना, ये अपने आप में हर भारतीय के लिए बड़ा गर्व का विषय है। और मैं देशवासियों को विश्वास दिलाता हूं कि 18वीं लोकसभा में भी, हमारे 5 साल के कार्यकाल में भी, हम उसी गति के साथ, उतने ही समर्पण भाव से देश की आशा आकांक्षाओं को पूर्ण करने में कोई कमी नहीं रखेंगे। आज सुबह एनडीए की मीटिंग हुई थी। एनडीए के सभी साथियों ने मुझे फिर से एक बार इस दायित्व के लिए पसंद किया है। और सभी एनडीए के साथियों ने राष्ट्रपति जी को इसकी जानकारी दी। और राष्ट्रपति जी ने मुझे अभी बुलाया था और मुझे प्रधानमंत्री डेजिग्नेटेड के रूप में काम करने एक नियुक्ति दी है। और मुझे शपथ समारोह के लिए और मंत्रिपरिषद के सदस्यों के सूची के लिए उन्होंने सूचित किया है। मोटे तौर पर मैंने राष्ट्रपति जी को कहा है कि हमें 9 तारीख शाम को सुविधा रहेगी। अब बाकी डिटेल तो राष्ट्रपति भवन वर्कआउट करेगा और हम तब तक मंत्रिपरिषद की सूची राष्ट्रपति जी को सुपुर्द करेंगे। उसके बाद शपथ समारोह होगा। साथियों, सरकार एनडीए की एक प्रकार से एनडीए 1, एनडीए 2 और एनडीए 3, ये एक निरंतरता है और हमारे संकल्पों को लेकर के, सुशासन के प्रति हमारी प्रतिबद्धता को लेकर के और देश के सामान्य जन के सपनों को पूरा करने के प्रयास के रूप में इस निरंतरता को हम और अधिक ऊर्जा के साथ और अधिक व्यापक विजन के साथ आगे बढ़ाएंगे और समय सीमा में लक्ष्यों को प्राप्त करने का हमारा प्रयास रहेगा।
2014 में मैं बहुत नया था। मुझे अब एक लंबे समय तक इस कार्य का अनुभव मिला है, हमारी टीम को अनुभव मिला है। ফিরে এলাম বিরতির পর, দেখছেন সেরা 10। লোকসভা ভোটে লেটার মার্কস নিয়ে পাশ তৃণমূলের 19-এর থেকে বেশি আসন প্রাপ্তি। শনিবার কালীঘাটের বাড়িতে নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকেছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে থাকছেন দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সংসদে দলীয় রণকৌশলের পাশাপাশি ভোটকে পাখির চোখ করে এগোনোর বার্তা দিতে পারেন তৃণমূল সুপ্রিমো। রাজ্যের 42টি লোকসভা আসনের মধ্যে তৃণমূলের ঝুলিতে চলে এসেছে 29টি আসন। গতবার তৃণমূল জিতেছিল 22টি আসন, সেখানে 7টি আসন বৃদ্ধিতে খুশি জোড়াফুল শিবির। শনিবার বিকেলে কালীঘাটে বাসভবনে নবনির্বাচিত সাংসদদের বৈঠকে ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। জয়ী সাংসদদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হবে। দিল্লির দরবারে বাংলার মানুষের প্রতি কেন্দ্রীয় বঞ্চনার আওয়াজ আরও বেশি করে তুলে ধরার রণকৌশল নির্ধারিত হবে বৈঠকে। এর পাশাপাশি সাংগঠনিক দিক নিয়েও দলনেত্রী একপ্রস্থ পর্যালোচনা সেরে রাখতে পারেন বলেই মনে করা হচ্ছে। লোকসভা ভোটের পর এবার তৃণমূলের নজরে 26-এর বিধানসভা ভোট। লোকসভা ভোটের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আরও বেশ কয়েকটি আসনে সহজে জয় পেতে পারত তৃণমূল। ওইসব আসনগুলি নিয়ে শনিবারের বৈঠকে পর্যালোচনা করা হতে পারে। বিধানসভা ভিত্তিক পর্যালোচনা করতে চায় দল। লোকসভা নির্বাচনে প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল এগিয়েছে 192টি আসনে, বিজেপি এগিয়েছে 92টি বিধানসভা কেন্দ্রে। বিধানসভা ভিত্তিক দলের পারফরমেন্স নিয়ে আলোচনা করা হবে। যেসব বিধানসভায় তৃণমূল পিছিয়ে, সেই সব জায়গার সাংগঠনিক দুর্বলতার কারণ খুঁজবে দল। 26-এর ভোটকে মাথায় রেখে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূল নেত্রী। সব মিলিয়ে লোকসভার ভোটের পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রথম বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। কলকাতা টিভি। লোকসভা ভোট শেষ হতেই প্রশাসনের কাজে গতি আনতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 11ই জুন কলকাতায় উচ্চ পর্যায়ের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের কাজে কোথায় কোথায় গাফিলতি রয়েছে তা নিয়ে মুখ্যমন্ত্রী বৈঠকে পর্যালোচনা করবেন বলেই সূত্রের খবর। ভোটের পর এবার নজর প্রশাসনে। 11ই জুন নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক। বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর। লোকসভা ভোট নিয়ে ব্যস্ত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট প্রচারে 31শে মার্চ থেকেই কলকাতার বাইরে ছিলেন মুখ্যমন্ত্রী। জেলায় জেলায় ঘুরে চলেছে ভোট প্রচার। এবার মিটেছে ভোট পর্ব। দিদিকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন রাজ্যবাসী। খুশি মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু উচ্ছ্বাসের আবেগে রাশ টেনে আবার প্রশাসনিক কাজে মনোনিবেশ। বৃহস্পতিবার নবান্নে যান মুখ্যমন্ত্রী। এবার 11ই জুন মঙ্গলবার নবান্নের সভাঘরে উচ্চ পর্যায়ের বৈঠক ডেকেছেন তিনি। সূত্রের খবর, 11ই জুনের নবান্নের বৈঠকে মন্ত্রীদের সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক। সব দপ্তরের সচিব, প্রধান সচিবদের ডাকা হয়েছে বৈঠকে। জেলা শাসকদেরও বৈঠকে সশরীরে হাজিরা বাধ্যতামূলক। বৈঠকে বিভিন্ন মন্ত্রক ও মন্ত্রীদের কাজের পর্যালোচনা করা হবে। প্রশাসনের কাজে কোথায় কোথায় গাফিলতি রয়েছে তা নিয়েই মুখ্যমন্ত্রীর বৈঠকে পর্যালোচনা করবে বলেই সূত্রের খবর। ভোট শেষে আবারও রাজ্যে উন্নয়নের ধারা এগিয়ে নিয়ে যেতে তৎপর মুখ্যমন্ত্রী। দীপ্তিমান ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা 10 এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন সেরা 10। মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। এবারের হারের পর কার্যত শীর্ষ নেতৃত্বদের কাঠগড়ায় তুললেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। ক্ষোভ উগরে দিলেন শুভেন্দু সুকান্তর বিরুদ্ধেও। আক্রমণ কার পারমিশন নিয়ে হয়, নাম না করে সুকান্তকে তোপ দিলীপ ঘোষের। এবার লোকসভায় মেদিনীপুর থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে লড়তে পাঠানো হয় দিলীপ ঘোষকে। দিলীপের জেতা আসন মেদিনীপুরে প্রার্থী করা হয় অগ্নিমিত্রা পালকে। সেই নিয়ে অস্বস্তি ছিল প্রথম থেকেই। মেদিনীপুর থেকে বর্ধমান দুর্গাপুর গতবারের থেকে 6টি আসন কমে বিজেপির ঝুলিতে মাত্র 12টি আসন। অধিকাংশ তারকা প্রার্থীর ভরাডুবি। ফলে ক্ষোভ ও আত্মসমালোচনার সুর বঙ্গ বিজেপির বহু নেতার মুখেই। যেই তালিকায় প্রথমেই রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কোণঠাসা হওয়ার ক্ষোভে বারবারই ফুঁসে উঠেছেন দিলীপ। এবার দলীয় নেতৃত্বের সিদ্ধান্ত নিয়েও সরাসরি প্রশ্ন দিলীপ ঘোষের। শুভেন্দু সুকান্তকে কার্যত নিশানা দিলীপ ঘোষের। শুধু নিজের আসন নয়, দেবশ্রী চৌধুরীর আসন বদল নিয়েও নিশানা দিলীপের। মেদিনীপুর থেকে প্রার্থী হলে তিনি 1 লক্ষ ভোটে জিততেন বলেও দাবি করেন দিলীপ। সেই সঙ্গে তার সভাপতিত্বে দল 2019-এ যে 18টি আসন পেয়েছিল তাও স্মরণ করিয়ে দেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। জাহাঙ্গীর হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি।
সেরা 10 আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।